সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠটা শুরু করছি। আজকে আমাদের বিষয়বস্তু মডেল কোশ্চেন 3 অর্থাৎ 115-16 পেজে যে পাঠটা রয়েছে সেই পাঠের আমরা চায়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ধীরে ধীরে সুন্দর করে করার চেষ্টা করব এবং প্রত্যেকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করব। যেন এই অঙ্ক অথবা এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা পরীক্ষায় যেন খুব সুন্দর করে নামাতে পারি, এটাই আমাদের টার্গেট থাকবে। এবং আমাদের মোটামুটি যতগুলো সেট করিয়েছি, যারা এই সেটগুলো ফলো করবে মোটামুটি আমি বলতে পারি তারা যে 36 নম্বরের মধ্যে 36 একদম সহজেই করে আসতে পারবে। এখানে মানে অর্থাৎ 36-এর মধ্যে 36 তো সহজে করে আসতে পারবে এবং নম্বরটাও পাবে। এবং এটা কিন্তু 100 বা ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ভূমিকা রাখে। ওকে, এবার দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে সেদিকে আমি যাব। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো মূলধন 2 বছরের সুদে মূলে মূলধনের 25/16 গুণ হবে। ওকে, প্রথম আমরা ধরে নেব 4-এর 1 ধরে এখানে আসল ইকুয়াল টু পি টাকা, সুদের হার ইকুয়াল টু আর পার্সেন্ট। এখানে সময় আছে কত কত হারে কোনো মূলধন, সময় আছে 2 বছর, সুদের মূলে সুদের মূলের মূলধনের এত গুণ হবে। তাহলে সুদ ইকুয়াল টু কত? সুদ ইকুয়াল টু পি এর 25/16 অর্থাৎ 25p/16। ক্লিয়ার? আমাদের এটাই বলেছে যে আসল ধরে নিলাম, সুদের হার ধরে নিয়েছি আর সময় দেওয়া আছে আমাদের 2 বছর। তাহলে এখান থেকে সুদ কত পাচ্ছি? পি এর অর্থাৎ আসল এর 25/16 ভাগ। ওকে, তাহলে 25p/16। ক্লিয়ার? এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্র কি জানি? আসল ইন্টু 1 প্লাস r/100, তারপর n হয়, n এর আমাদের দেয়া আছে 2 বছর। এখন কি বলছে? এটা আমাদের সুদের মূল, অর্থাৎ এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল, আর আমাদের বলেছে 2 বছর, কিন্তু সুদের মূলটা এটা হবে। তাহলে এর সঙ্গে আমরা সমান করে দিতে পারি। ওকে, তাহলে এখান থেকে p কেটে দাও, তাহলে 1 প্লাস r/100 তারপর 2, এখানে 25/16 একে কত লেখা যায়? 5/2 তারপর 2, তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু 5/4। তাহলে r/100 ইকুয়াল টু 5/4 মাইনাস অফ 1 ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কত? 4, 5 মাইনাস অফ 4 ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে পাচ্ছি কত? r/100 ইকুয়াল টু 1/4, তাহলে r ইকুয়াল টু 25। ওকে, এটাতে এটা কেটে দাও, 25। আর এর মান পেয়ে গেছি। তাহলে দেখো এই প্রত্যেকটা বাদিকে তুমি অবশ্যই বাদ দিয়ে দেবে। ওকে, আশা করি পুরো বোঝা গেছে। এখানে শুধু কনসেপ্টটা এখানে আরে শর্তে বসাতে হবে, আর বাকি জিনিস তো তোমরা আগে ভাগেই মোটামুটি এই জিনিসগুলো পারো। আর আমি সেই জায়গাগুলো একটু দেখে দিলাম। এবার পরের অঙ্কটায় আমি চলে যাব। দেখো পরের অঙ্কটা দেখবে। পরে যে অঙ্কটা রয়েছে সেটা দিকে একটু নজর দিই। একটা যৌথ ব্যবসায়ী রহিম রামের এত গুণ এবং পিটার রামের অর্ধেক টাকা বিনিয়োগ করলে বছরের শেষে লাভ্যাংশ হিসেবে রহিম পিটারের কত গুণ পাবে? এই অঙ্কটা আমি দেখি। ওকে, দেখি কি আছে। এখানে প্রথম বলেছে আমার রহিম রামের এত গুণ, রহিম ইজ টু রাম ইকুয়াল টু কত আছে?
রহিম রামের এত গুণ। তাহলে রাম যদি 1 হয় তাহলে রহিমের কত হবে 2/3, তাই তো। তারপরে আছে পিটার রামের অর্ধেক টাকা দেয়, পিটার রামের অর্ধেক টাকা দেয়। তাহলে এখান থেকে রাম ইজ টু পিটার করি। তাহলে রাম আমার কত দিয়েছে, রাম পিটার রামের অর্ধেক টাকা দেয়। তাহলে রাম যদি আবার 1 টাকা দেয়, পিটার দেয় 1/2 টাকা। তাহলে দেখো এখান থেকে কি আছে, এরকম লিখলেই হয়ে যাবে, অনুপাতে লিখলেই হবে। এবার দেখো, এবার আমাদের চেয়েছে রহিম পিটারের কত গুণ টাকা দেয়। এই রহিম আর পিটারের টাকার তুলনা করতে বলেছে। তাহলে রহিম রাম আর পিটারের টাকার অনুপাত বের করে নিই। রহিম ইজ টু রাম ইজ টু পিটার ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো। যেহেতু এই দুটো সমান হয়ে গেছে, সুতরাং 2/3 ইজ টু 1 ইজ টু 1/2। তাহলে লসাগু কত 6, তাই তো। তাহলে 2/3 গুণা 6, 1 গুণা 6/2 ইজ টু 6। তাহলে কত পাচ্ছি, এটা দিয়ে এটা কাটো, তাহলে হচ্ছে 3, এইটা দিয়ে এইটা কাটো, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 3। তাহলে 3 গুণা 6 ইজ টু 6 ইজ টু পাচ্ছি 3। তাহলে একে কেটে দাও, তাহলে 2 ইজ টু 2 ইজ টু 1। তাহলে এখানে দেখো তো রহিম আর পিটার, রহিম আর পিটারের মূলধনের অনুপাতটা একটু তুলনা করো। যখন পিটারের মূলধনের অনুপাত 1, তখন রহিমের মূলধনের অনুপাত কত পেয়েছে 2। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে রহিম এবং পিটারের মূলধনের অনুপাত 2:1, অথবা রহিম পিটারের দ্বিগুণ টাকা দেয়, দ্বিগুণ, অর্থাৎ রহিমের মূলধন পিটারের মূলধনের দ্বিগুণ। দুটো ক্ষেত্রে বলা যায়। ওকে, এক যদি অনুপাত চাই তাহলে আমরা এইভাবে লিখব, যদি রহিম আর পিটারের অনুপাত চাই তাহলে আমরা 2:1 লিখব। আর যদি বলে যে রহিম পিটারের কত গুণ টাকা দেয়, তাহলে রহিম পিটারের দ্বিগুণ টাকা দেয়। ক্লিয়ার? তাহলে উত্তর লেখার পদ্ধতি আমি কয়েকটা বললাম, যেটা চাইবে তোমাকে সেটাই লিখে দিতে পারো। এখানে আমাদের তাহলে এর উত্তরটা কিন্তু হবে দ্বিগুণ, যেহেতু আমাদের দ্বিগুণ চাইছে। হয়তো অন্য প্রশ্ন অন্য চাইতেই পারে। এবার দেখো পরে যে প্রশ্নটা রয়েছে 3 নম্বরে, 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলেছে, কোন মূলধন 1/6 অংশ বার্ষিক সুদ হয় যদি 5 বছরে 3,300 টাকা স্ববৃদ্ধিমূল হয়, তবে আসল কত। আমরা এখান থেকে ধরে নেব আসল, ধরি আসল ইকুয়াল টু পি টাকা। ক্লিয়ার? সুদের হার, সুদের হার বলা আছে, না, তাহলে ধরে নাও 8%। তাহলে এখানে বার্ষিক সুদ কত, বার্ষিক সুদ, এখানে সুদের হার না লিখলেও হবে। বার্ষিক সুদ আমাদের কত আছে, আসলের, আসল এর 1/6 অংশ, অথবা এটা লিখতে পারি যে p/6 টাকা। এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ নয়, এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমাদের সরল সুদের অঙ্ক। তাহলে এখান থেকে দেখো আমাদের ক বছর খেটেছে, আমাদের টাকাটা খেটেছে মোটামুটি 5 বছর। তাহলে 5 বছরে প্রত্যেক বছরে এই টাকাটা করে সুদ হলো, তাহলে 5 বছরের সুদ কত হয়, অতএব 5 বছরের সুদ ইকুয়াল টু p/6 ইন্টু 5, এত টাকা। তাহলে এখানে আমি শর্তে কি লিখতে পারি,
পি প্লাস পি বাই 6 ইন্টু 5 ইকুয়াল টু 3300 টাকা, তাই তো? তাহলে এরিয়া ই কত হলো? লসাগু 6p প্লাস অফ 5p ইকুয়াল টু 3300। তাহলে এখান থেকে পাচ্ছি 11p ইকুয়াল টু 3300 ইন্টু 6। 11 দিয়ে যদি একে কাটি তাহলে 3 0 0 কেটে 0 0 বসাও, অতএব p ইকুয়াল টু 318। ক্লিয়ার হলো? দেখে নাও, এটা আমাদের 5 বছরের সুদ বের করেছি। প্রথম বার্ষিক সুদ বের করেছি, এরপর 5 বছরের সুদ বের করেছি। এটা না লিখলেও চলবে। ওকে, 5 বছরের সুদ বের করেছি, এটা আমাদের আসল। আসল তো পরিবর্তন হয় না সরল সুদের ক্ষেত্রে, তাহলে আসলটা রইলো। এরপর এর সঙ্গে আমরা 5 বছরের সুদ যোগ করে দিয়েছি, তাহলে যেটা পেয়েছি সেটা আমাদের সুদ আসল। ওকে, অথবা সবিধের মূল বলতে পারি আমরা। তাহলে চলো তুলে নাও অঙ্কটা। এবার পরে অঙ্কতে যাবো। দেখো, পরে যেটা রয়েছে 4 নম্বর। চারের উত্তরটা একটু ভুল আছে, প্রথমে বলে দিই। 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, ওকে ধরি এটা 1 নম্বর দাও। এবার লিখে নাও সমীকরণের বীজদ্বয়। সমীকরণের বীজদ্বয় কত? আলফা কমা বিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে শর্তে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাই? মাইনাস অফ বি বাই, অর্থাৎ বীজদ্বয় সমষ্টি কত ছিল আমাদের? মাইনাস অফ বি বাই এ। তাহলে এখান থেকে মাইনাস বি এর জায়গায় কত বসাবো? মাইনাস 3 বাই 2। আরটা কত? আলফা বিটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো? আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, তাই তো? তাহলে সি এখানে কত আছে? -1 আর -1/2। ক্লিয়ার হলো? এবার দেখো, আমাদের যেটা বলেছে সেটা হলো এদের মান বের করতে বলেছে। আলফা কিউব বিটা টু দি পাওয়ার 5 প্লাস অফ আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা একটা জিনিস কমন নিই, যে আলফা কিউব এবং বিটা কিউব আমরা কমন নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকে? বিটা স্কয়ার, আর এখানে আলফা স্কয়ার পড়ে রইল। তাহলে একে একটু সাজিয়ে লিখি, আলফা বিটা, তারপর 3 বিটা আলফা। একে একটা সূত্র বসাই, অথবা এরকম লিখতে পারো, আলফা স্কয়ার প্লাস অফ বিটা স্কয়ার। ওকে, এই সূত্রটা কি? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস অফ 2 আলফা বিটা। ওকে, সেটাই লিখছি, আলফা প্লাস অফ বিটা তার হোল স্কয়ার মাইনাস অফ 2 আলফা বিটা। ওকে, অর্থাৎ বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার যা কথা, সেটা আলফা স্কয়ার বিটা স্কয়ার একই কথা। এবার আমি এখান থেকে একটু মুছে নেব এই মানগুলো আমি এই জায়গাটাকে এখানে বসাচ্ছি। দেখো, আলফা বিটা তার কিউব, অর্থাৎ মাইনাস অফ হাফ, মাইনাস অফ হাফ তার হোল কিউব। সেকেন্ড ব্র্যাকেট, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ছিল? মাইনাস অফ 3/2 তার হোল স্কয়ার মাইনাস অফ 2 ইনটু মাইনাস অফ হাফ। তাহলে এখান থেকে দেখো তো কি কি পাওয়া যাচ্ছে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা অফ করে দাও। ওকে, এখানে কত পাচ্ছি? মাইনাস অফ 1/8। এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 9/4, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 2 2 কেটে গেল, তাহলে 1 মাইনাস অফ 1/8। এখানে লসাগু হচ্ছে 4, 9 প্লাস 4, তাহলে মাইনাস অফ
এখানে পাচ্ছি 13, 4 8 32। ক্লিয়ার? -13/32। তাহলে আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে এবং অঙ্কটা নেওয়া গেছে। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের সমীকরণ দেওয়া ছিল, সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? -b/a, অর্থাৎ এখানে 3/a, তাহলে -3/a। তাহলে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি। সি এর জায়গায় কত আছে? -1/2। এরপর যেটা বলেছিল ঠিক সেটা দিয়ে একটু ক্যালকুলেশন করেছে। চলো এবার পরের অঙ্কে যাব। আশা করি পুরো বিষয়গুলো নেওয়া যাচ্ছে। কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবে। পরে যে প্রশ্নটা রয়েছে 5 নম্বরে, সেটা দিকে আমরা নজর দেব। 5-এ আমাদের বলেছে ax প্লাস অফ by ভেদ চিহ্ন cx প্লাস অফ dy। ওকে, এবার আমরা এই ভেদ চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক নিয়ে নিই। তাহলে ax প্লাস অফ by, এই ধরনের চিহ্ন যদি ব্যবহার করি সেখানে তুমি অবশ্যই বা ব্যবহার করবে, ইকুয়াল টু k ইন্টু ax প্লাস অফ dy। এখান থেকে আমরা লসাগু করে নিই। তাহলে এর লসাগু হয় y, ax y প্লাস অফ b ইকুয়াল টু, এর লসাগু কত হচ্ছে? এর লসাগু হচ্ছে y, k ইন্টু ax y প্লাস অফ d। তাহলে এখান থেকে y কেটে দাও, এখান থেকে কত পাচ্ছি? ax y প্লাস অফ b ইকুয়াল টু, এখান থেকে k ax y প্লাস অফ d। ক্লিয়ার? এখান থেকে আমি কত পাই? ax y, আর এই পাশেরটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, k ইন্টু ax y ইকুয়াল টু, এখানে d ছিল d মাইনাস অফ b। ক্লিয়ার? এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি x y টাকে কমন নিই তাহলে এখানে পড়ে রইল কি? a মাইনাস অফ k ইকুয়াল টু d মাইনাস অফ b। তাহলে এখান থেকে x y বলতে পারি আমি কত আছে? d মাইনাস অফ b বাই এটা এই পাশে ছিল কি আকারে? গুণ আকারে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো, b একটা ধ্রুবক, b একটা ধ্রুবক, a একটা ধ্রুবক, k একটা ধ্রুবক, a একটা ধ্রুবক। ওকে, তাহলে ধ্রুবকের যোগ বিয়োগ গুণ ভাগ সবসময় ধ্রুবক হয়। ক্লিয়ার? লাইক এরকম যে 2 3 7 9 ধরে নাও এটা 4 জন ধ্রুবক আছে। এবার এদের যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করে নাও। ওকে, যা ইচ্ছা করো, দেখবে ধ্রুবকই পাবে। এরা প্রত্যেকে ধ্রুবক এবং এদের যোগ বিয়োগ গুণ ভাগ সব সময় ধ্রুবক আসবে। তাহলে এরকম এটাও ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারি কি? এখান থেকে বলা যায়, নিচে লিখবে x y ইকুয়াল টু ধ্রুবক। তাহলে x ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/y। তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে কি হয়? ভেদ চিহ্ন হয়, 1/y। ক্লিয়ার হলো? এইটুকুর পরে এইটুকু লিখবে। আশা করি পুরো বিষয়টা নেওয়া গেছে। চলো এবার পরে অঙ্কতে যাই। পরে যেটা রয়েছে সেটার দিকে একটু যদি নজর দিই তাহলে কি আছে? ওকে, 6 নাও বলছে এখানে যে ABC এর ABC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, AB ইকুয়াল টু 5 সেমি, BC ইকুয়াল টু 12 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ওকে, দেখো এটা বলেছে ABC এর এই কোণটা 90 ডিগ্রি। এবার আরেকটা দেয়া আছে যে AB ইকুয়াল টু 5 সেমি, BC ইকুয়াল টু
12 সেমি। ওকে, এখানে তোমরা যেটা করবে, এখানে নিয়ে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 5 সেমি এবং বিসি ইকুয়াল টু 12 সেমি, এই পর্যন্ত এরপরে লিখে নেবে। ওকে, এবার দেখো পরিকেন্দ্র কাকে বলে। পরিকেন্দ্র হলো যে কোনো একটা বৃত্ত, ওকে, কোনো একটা বৃত্ত এই এদের শীর্ষবিন্দুতে যাবে। মোটামুটি যেহেতু বৃত্ত হয়, বৃত্ত আঁকাটা সঠিক হয়নি, বাট এরকমই হবে, অর্থাৎ এই শীর্ষ বিন্দুগুলোতে যাবে, এটাকে বলা হয় পরিবৃত্ত। তাহলে এই পরিবৃত্তের কেন্দ্রটা কত আর সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি সমকোণী ত্রিভুজ হয়, আবার বলি, যদি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ এটা কি হলো, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি ব্যাস ধরি তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি, সেটা বলা যায়। তাহলে অবশ্যই করে আমাদের এই ত্রিভুজের যে অতিভুজটা রয়েছে সেটা ব্যাস, তাহলে ব্যাসের যে মধ্যবিন্দু হয় সেটা কি হয়, সেটা হয় আমাদের পরিকেন্দ্র, সেটা হয় আমাদের কেন্দ্রবিন্দু, তাই তো, বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, যে এসি ইকুয়াল টু কত, রুট ওভার 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 144 প্লাস 25, তাহলে হচ্ছে 169 ইকুয়াল টু 13। তাহলে এটা কি হলো, এসি ইকুয়াল টু ব্যাস পেলাম, সরি হ্যাঁ ব্যাস পেলাম। তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 13/2 ইকুয়াল টু 6.5। ওকে, ক্লিয়ার হলো। হয়তো উত্তর ভুল থাকলেও থাকতে পারে, এখানে বেশ কিছু জায়গায় উত্তর ভুল রয়েছে, এই নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। দেখবে কিছু কিছু অঙ্কের উত্তর ভুল থাকে দেয়া, আশা করি পুরো বিষয়টা নেওয়া গেছে। চলো এবার পরের প্রশ্নতে যাব, 7 নম্বর। 7-এর যে প্রশ্নটা রয়েছে সেটা দিকে নজর দাও। দুইটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং 23 সেমি, ওকে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আছে 25 সেমি, তাহলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা আমাদের হিসাব করতে বলেছে। বিষয়টাকে একটু সহজভাবে নেবে, একটু জটিল লাগবে প্রথম প্রথম চিত্রটা, কিন্তু আমি চাই একটু সহজভাবে নাও। এটা 8 সেমি ধরে নিলাম, মোটামুটি এটা 23 সেমি ধরলাম, যেমনই হয়েছে একটু বোঝা যাবে, অসুবিধা নেই। এরা মোটামুটি এর সরি 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 এটা 8, এটা 23, তাহলে আমি একটু হিসাবটা করে নিই। হ্যাঁ, 8 প্লাস 23 এ অবশ্যই 25 থেকে ছোট, তাই তো। তাহলে মোটামুটি এটা বলতে পারি যে এই যে দুটো আরেকটা বৃত্ত হবে সেটা এর মধ্যে দিয়ে যাবে, তাই তো। অর্থাৎ ছেদ করবে, তাহলে এর কেন্দ্রবিন্দু এখানে বসাই। ওকে, তাহলে এর যে ব্যাসার্ধ সেটা 8 সেমি, এর যে ব্যাসার্ধ সেটা আমাদের 23 সেমি, আর এখান থেকে ও থেকে ও ড্যাশ এটা টোটাল কত আছে, 25 সেমি, টোটাল আছে 25 সেমি। তাহলে মোটামুটি করে এর একটা সাধারণ স্পর্শক এখানে, যেটা কিনা এই যে বৃত্ত অর্থাৎ ও বৃত্ত আর ও ড্যাশ বৃত্ত, যেটাকে আমরা ধরে নিলাম এ আর বি তে সেট করেছে। ওকে, এখান থেকে যদি এটাকে আমি যোগ করে দিই তাহলে এটা কত হয়, 90 ডিগ্রি। এখান থেকে যদি এটাকে যোগ করি
তাহলে এটা কত হয়, 90 ডিগ্রি। ক্লিয়ার? একটা কাজ করি এবার, এর সমান্তরাল করে একটা সরলরেখা এঁকে নিই। এটা তাহলে কত আছে, 8, তাহলে এটা কত হবে, 8 সেমি। অর্থাৎ এরকম যদি চিত্র আমি আঁকি তাহলে এই যে এ ও ও ও ড্যাশ, আর এখানে একটা নাম দিয়ে দিই, এটা দিয়া কিউ, তাহলে এরা একটা হয় সামান্তরিক। ক্লিয়ার? এরা হয় একটা সামান্তরিক, তোমরা অবশ্যই পড়েছ। এখানে হয়তো চিত্রের ক্ষেত্রে একটু গন্ডগোল লাগতে পারে, কিন্তু এরা হয় একটা সামান্তরিক। এটা 8 সেমি, তাহলে এটাও 8 সেমি। ওকে, তাহলে এইটুক কত, এটা আছে কত, 25, তাহলে এই বাহুটা কত হবে, 25। তাহলে এইটুক কত, এই পুরোটা ছিল আমাদের কত, 23, 23 থেকে চলে গেল 8, তাহলে 23 মাইনাস অফ 8 ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি দেখো তো, 8 9 10 11 12 13, 5, 8 9 10 11 12 13, ঠিক আছে, 15, তাহলে এটা পাচ্ছি 15। তাহলে এ একটা পেলাম, 15 পেয়েছি, আর এটা আমরা পেয়েছি 25। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, AB ইকুয়াল টু রুট ওভার অতিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজ অর্থাৎ 25 তার হোল স্কয়ার মাইনাস অফ 15 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি 625 মাইনাস অফ 225, তাহলে থাকছে রুটের মধ্যে 400 ইকুয়াল টু 20। তাহলে আমরা সাধারণটা পেয়ে গেছি, সাধারণ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 20 সেমি। ওকে, এবার দেখো, এটাই আমাদের বলেছিল উত্তরটা, কিন্তু কি লিখবে, প্রথমে চিত্র আঁকলে, চিত্র আঁকার পরে তোমার কাছে কম্পাস রয়েছে, সেটা দিয়ে যখন আঁকবে তখন দেখবে কি মোটামুটি এটা একটা আয়তকার চিত্রের মতো, অর্থাৎ এটা মোটামুটি একটা সামান্তরিকের মতো দেখতে লাগবে যখন তুমি কম্পাস দিয়ে আঁকবে। হাতে এঁকেছি এই কারণে এইটা সামান্তরিকের মতো লাগছে না, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান্তরাল লাগছে না, বাট এটা কিন্তু সমান্তরাল। হাতে আঁকার কারণে একটু সমস্যা হয়েছে। দেখো, তাহলে এখানে মোটামুটি শুধুমাত্র লিখে নেবে যে ও আর ও ড্যাশ বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 23 সেমি, এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 25 সেমি। এরপর ও এ ও ড্যাশ বি যোগ করি, বা এখানে লিখলে তার আগে আরেকটা লাইন লিখলে এ বি এদের সাধারণ স্পর্শক। এবার ও এ ও বি বা ও ড্যাশ বি যোগ করি, এবার এ থেকে ও ড্যাশ বি এর উপরে একটা লম্ব টানি। ওকে, বা এরকম লম্ব নয়, যে এর উপরে একটা ও ও ড্যাশ এর সমান্তরাল করে একটা সরলরেখা টানি। লম্ব নয়, লম্ব এইটা লম্ব, কিন্তু এটা লম্ব নয়। একটা সমান্তরাল সরলরেখা টানি, তারপর এখান থেকে একটু হিসাবটা দেখিয়ে দিলে, যে হিসাবটা তোমাদের দেখিয়েছি, একটু দুই একবার চেষ্টা করো বাড়িতে। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, দুই একবার চেষ্টা করো, দেখো এরকম একটা উদাহরণও একটু খুঁজে বের করো বই থেকে, লেখাটাকে একটু আয়ত্তে করে নাও, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এবার আমি চলে যাব পরের প্রশ্ন। দেখো, পরের যে প্রশ্নটা রয়েছে 8 বি অন কি আছে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের একটা কোণ দেয়া আছে, এ বি সি, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ আছে আমার বি, এটা আমাদের 90 ডিগ্রি। এবার কি বলছে, বিডি লম্ব এসি অঙ্কন করা। ওকে, বিডি লম্ব এসি অঙ্কন করলাম। এবার আমাদের কি বলছে, এডি আর
ডিসি, এদের অনুপাত দেওয়া আছে, এটা আছে 9, এটা আছে 1। ক্লিয়ার? এবার মোটামুটি আমাদের যেটা চেয়েছে এবি ইজ টু এসি। ওকে, এখানে যে উত্তরটা দেয়া আছে তার হিসাবে এবি ইজ টু এখানে বিসি কিন্তু চেয়েছে, এটা আমাদের চেয়েছে উত্তরের হিসাবে, কিন্তু প্রশ্নে দেয়া আছে এইটা। চলো এটা একটু কারেকশন করে নেবে, হ্যাঁ, বিসি করে নেবে, এখানে যে প্রশ্নটা আছে ওখানে একটু বিসি করে নেবে। এবার দেখো ধরি, বা এখানে দেয়া আছে যেগুলো সেগুলো একটু লিখে নেবে। সেখান থেকে ধরি AD ইকুয়াল টু 9x, ওকে, আর DC ইকুয়াল টু 1x অর্থাৎ x। আর আমরা একটা জিনিস কিন্তু জানি যে এখান থেকে যদি লম্ব টানা হয় তাহলে লম্ব তার হোল স্কয়ার অর্থাৎ BD তার হোল স্কয়ার ইকুয়াল টু এই বাহু আর এই বাহু হোল স্কয়ার, ও এই বাহু আর এই বাহুর গুণফল, তাহলে AD ইনটু DC। তাহলে এখান থেকে BD ইকুয়াল টু কত পাচ্ছি, BD ইকুয়াল টু কত পাচ্ছি এখানে 9x স্কয়ার প্লাস অফ x স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি কত, রুট ওভার অফ 10 x স্কয়ার। ক্লিয়ার? এটাকে তুমি এইভাবে লিখতেই পারো x রুট 10, অথবা এটা দিয়ে আমি কাজ চালাতে পারি। এবার দেখো এইটা আমাদের কি লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখান থেকে আমি একটা জিনিস আসতে পারি, তাহলে এবি কিন্তু ABD এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয় আমাদের অতিভুজ। তাহলে এবি ইকুয়াল টু এরকম কি লেখা যায় যে বিডি প্লাস বিডি তার হোল স্কয়ার প্লাস এডি তার হোল স্কয়ার, লেখা কি যায়? অবশ্যই লেখা যায়। অতিভুজ ইকুয়াল টু বা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এখানে অতিভুজ শুধু থাকলে তাহলে আমরা এটাকে রুট করে দিই। তাহলে এখান থেকে আমরা বিডি এর মান পেয়েছি কত, x রুট 10, তাহলে এটাকে একবারে লিখে দিই, বা রুট ওভার 10x স্কয়ার, তাহলে রুট ওভার 10x স্কয়ার ছিল তার হোল স্কয়ার অর্থাৎ এইটা প্লাস অফ এডি ইকুয়াল টু এখানে কত আছে 9 তার x স্কয়ার। ক্লিয়ার? 9 তার x স্কয়ার এডি 9 9 81, সরি 9 9 81 x স্কয়ার। একটুখানি ভুল কিন্তু করে ফেলেছি, এখানে দেখো এখানে গুণ ছিল, এখানে আমি কেন যোগ ব্যবহার করলাম ইনটু, ওকে, 9x ইনটু x, তাহলে এটা আমি পাবো 9x স্কয়ার রুট ওভার, ওকে, তাহলে এটা একটু সংশোধন করে নাও। এবার এখানে 9x স্কয়ার, এখানে পাচ্ছি আমি 90x স্কয়ার, তাহলে এবি পেলাম। এবার বিসি ইকুয়াল টু কত পাচ্ছি, রুট ওভার, বিসি ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার, তাহলে এখানে বিডি তার হোল স্কয়ার প্লাস অফ সিডি তার হোল স্কয়ার। বিডি এখানে কত আছে 9, বা এখানে আমি যদি বিডি তার হোল স্কয়ার, বিডি ইকুয়াল টু এত ছিল, তাহলে বিডি তার হোল স্কয়ার ইকুয়াল টু 9 অফ x স্কয়ার। ক্লিয়ার? তাহলে 9x স্কয়ার প্লাস অফ সিডি অর্থাৎ এই তো, বা ডিসি x, তাই তো, তাহলে x স্কয়ার তার রুট, তাহলে রুট ওভার 10। এবার দেখো এইটুক আর এইটুক এদের অনুপাত করো, এ বি ইজ টু
বিসি ইকুয়াল টু এখানে 90 এক্স স্কোয়ার ইস টু 10 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কত লেখা যায়? এক্স স্কোয়ার মনে মনে কেটে দাও, তাহলে রুট ওভার। ওকে, এবার এটাকে যদি একটু কাটাকাটি করি দেখা কি যাচ্ছে, ওটা এই কাটি করে দিচ্ছি 90 ইস টু রুট ওভার 10। ওকে, তাহলে একে কত দেওয়া যায়? রুট 9 রুট ওভার 10 রুট অফ 10। তাহলে এটা কেটে গেল, তাহলে রুট 9 ইকুয়াল টু 3 ইস টু 1। ওকে, এটা কত হয়েছে? এবি ইস টু বিসি। ওকে, এবি ইস টু বিসি এর অনুপাত। এবার তোমাদের আরেকটা অনুপাত যে এবি আর এসি এর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে এবি ইস টু এসি ইকুয়াল টু, এবি আমরা কত পেয়েছি? এবি পেয়েছি রুট ওভার 90 অফ এক্স স্কোয়ার। এসি ইকুয়াল টু কত আছে? এসি ইকুয়াল টু 9x আর এখানে x অর্থাৎ 10x স্কোয়ার। একই হচ্ছে, দেখি, তাই তো দেখি। তাহলে তো এখানে 3:1 হবে। ওকে, তো এটা তো হওয়ার কথা না। তাই তো দেখছি, তাই তো হচ্ছে। চলো যখন হচ্ছে করে নাও। এরকম কখনোই হওয়ার কথা নয়, কারণ এটা তো অতিভুজ। অতিভুজ সবসময় অনুপাতটা বড় থাকবে লম্বর থেকে। এটা এই প্রশ্নটা লিখবে এবি ইস টু বিসি, আর তোমাদের এবি ইস টু এসি আসবে না আশা করি। যদি আসে তাহলে করে নেবে। দেখিয়ে দিলাম দুটোই। চলো এবার পরের অঙ্কতে যাচ্ছি। পরে যে অঙ্কটা রয়েছে, কে এল এম এন একটি ট্রাপিজিয়াম যার কে এন, ওকে, দেখে নাও, এটা ট্রাপিজিয়াম, এদের দুটো কর্ণ আছে, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কালি করে নিই একটু, দেখে নাও যে কে এল এম এন একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে যার এখানে রয়েছে আমার 3, অর্থাৎ কে ও ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 3, এম ও ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস 3, এবং এন ও ইকুয়াল টু NO এটা x মাইনাস 2, আর এদিকে LO ইকুয়াল টু 3x মাইনাস 13। ওকে, এবার খেয়াল করো, ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এদের কর্ণদ্বয় যেখানে ছেদ করে ও, তাদের এই বাহু অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত, আর এই বাহু আর এই বাহুর অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত এরা সমান হবে। বিষয়টা এরকম যে কে ও বাই ও এম ইকুয়াল টু ও এন বাই এল ও। তাহলে এখান থেকে আমরা নিতে পারি 3 বাই এক্স মাইনাস 3, এটা পাচ্ছি এক্স মাইনাস 2। এই অনুপাতটা যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। দেখো বিষয়টা, আমি অনুপাত নিয়েছি এই দিক থেকে এইভাবে, ওকে, উপর থেকে নিচের দিকে, তাহলে এই দিকে উপর থেকে নিচের দিকে আসতে হবে এই বাহুর ক্ষেত্রেও, অর্থাৎ এই দুটো বাহুর ক্ষেত্রে এই দিক থেকে এই দিকে আসবো। যদি এদিক থেকে এদিক গিয়েছি তাহলে এদিক থেকে এদিক যাব, এরকম হলে কিন্তু ভুল হবে। ওকে, তাহলে এখানে দেখো এদের গুণ করি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x আর 2x, তাহলে হচ্ছে 5x, তাহলে প্লাস অফ 6, এটার সাথে এটা গুণ করো, তাহলে 3 থেকে
9x 39। তাহলে এখান থেকে পাচ্ছি কত, এটা এই পাশে আসলে হচ্ছে 14x, এটা এই পাশে আসলে হচ্ছে 45 ইকুয়াল টু 0। এবার তুমি সিরিজ লাচ্চার যদিও করতে পারো অথবা তোমরা মিলিগ্রাম হিসেবে করো, তোমাদের রয়েছে এটা বেশি। তাহলে এখানে 9x 5 9 45 মাইনাস অফ 5x প্লাস অফ 45 ইকুয়াল টু 0। 45 কে ভেঙে দিয়েছি দেখো। এবার এখান থেকে x কমন নাও, x মাইনাস অফ 9, এখানে মাইনাস অফ 5 কমন নাও, x মাইনাস অফ 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত, x মাইনাস 9 x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 9 কমা x ইকুয়াল টু 5। ক্লিয়ার হচ্ছে? এখানে লিখবে হয় অথবা দিয়ে, তোমরা যেভাবে লেখো আমি একবারে করে দিয়েছি। ওই দুটো লাইন তো লিখতেই পারবা। চলো এবার এখান থেকে কি লিখবে, হয় এইটুকু ইকুয়াল টু 0 অথবা এইটুকু ইকুয়াল টু 0, সেখান থেকে x ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 5। তাহলে উত্তর কত, 9 অথবা 5। x এর মান আমাদের চেয়েছে, x এর মান যখন পেয়েছি তখন ওই ট্রাপিজমের প্রত্যেকটা বাহু কিন্তু হিসাব করে বের করা যায়। 9 হয়ে গেল। এবার 10, আর একটি আর একক দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। ওকে দেখো এবার অর্ধগোলকের ভূমি অর্ধ, ওকে এটা ধরে নাও একটা অর্ধ গোলাকার নিরেট। ওকে এখানে আমাদের কি বলেছে, আর একটা অর্ধগোলক থেকে, এখানে দেখো অর্ধগোলক, এখান থেকে আমাকে কেটে নিতে হবে সব থেকে বড় একটা শঙ্কু। তাহলে মোটামুটি যার হাইট আমার এই পর্যন্ত পাবো, এখান থেকে এই পর্যন্ত কত, এটা তো আর, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত, এটাও আর, তাই তো? তাহলে মোটামুটি অর্থাৎ এই পয়েন্ট থেকে এই উচ্চতা, এটা এরকমটা যদি এরকম থাকে তাহলে তো দেখতে এরকমই ছিল। তাহলে এর এটা ছিল আর এটাও আর। যদি এটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে দেখতে অনেকটা এরকম হয়ে যায়, তাই তো? তাহলে এইটা আর হচ্ছে, আর উচ্চতাও আর হচ্ছে। তাহলে সেইভাবে লিখলাম। এবার দেখো এখান থেকে শঙ্কু অর্থাৎ এই কর্নারটা আর এই কর্নারটা ছেটে নিতে হবে। তাহলে দেখো শঙ্কুর আয়তন কত হয়, 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার, অর্থাৎ ভূমি 1/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে কত আর, তাহলে 1/3 পাই আর কিউব। ওকে তাহলে আয়তন পেয়ে গেছি, চিত্র বুঝতে পেরেছো, আয়তন বুঝতে পেরেছো। এবার লেখার বিষয়টা তোমার। ওকে এখন যেটা তোমার লিখতে ভালো লাগে সেটা লেখো। পরের প্রশ্নটা আমি চলে যাবো। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, কোনো একদিন 7 সেমি বৃষ্টিপাত হলে, 7 সেমি আমার বৃষ্টিপাত হয়েছে আর 6 হেক্টর আমার জমি রয়েছে। ওকে এবার দেখো কোনো একদিন 7 সেমি বৃষ্টিপাত হলে 6 হেক্টর জমিতে জমা হওয়া জলের আয়তন কত হবে। এখানে দেখো 6 হেক্টর জমি কত লেখা যায়, 6 গুণা কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টর কিলো হেক্টর ডেকা মিটার, অর্থাৎ হেক্টর থেকে মিটারে গেলাম। ওকে তাহলে হেক্টোমিটার, তাহলে একে 100 পাওয়ার গুণ করতে হবে দুবার, ইনটু দেখো 7 সেমি থেকে আবার আমাকে মিটারে আসতে হবে। সেমি থেকে যদি মিটারে আসতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 0 0 কেটে দাও, এখান থেকে 0 0 কেটে দাও, তাহলে 6 7 42, এখানে রয়েছে দুটো শূন্য। ক্লিয়ার? আবার বলি
6 হেক্টোমিটার, অর্থাৎ 1 হেক্টোমিটার ইকুয়াল টু এত বর্গমিটার, এত বর্গমিটার। হেক্টোমিটার থেকে আমরা চলে এলাম বর্গমিটারে। অর্থাৎ এখান থেকে আমাদের মিটারে যেতে হবে, কিন্তু বর্গমিটারে যেতে হবে হেক্টর থেকে, তাহলে 102 বার গুণ। ক্লিয়ার? তাহলে এখানে কত পেলাম? 4200 ঘন মিটার। কেন ঘন মিটার? এটা আমাদের বর্গমিটার, আর এই একটা মিটার, তাহলে এই কারণে পেলাম ঘন মিটার। ক্লিয়ার হলো বিষয়টা? এবার চলো পরের প্রশ্নতে যাব। পরের যে প্রশ্নটা রয়েছে 12, দেখো সেটা কি বলেছে। একটি লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এ, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু, তাহলে কত লেখা যায়? 2 পাই আর এইচ। আর এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর আয়তন রয়েছে আমাদের ভি, তাহলে আয়তন ইকুয়াল টু পাই আর স্কয়ার ইনটু এইচ। তাহলে আমাদের একটু সম্পর্ক দেওয়া আছে এ আর বাই ভি, এদের মান বের করতে বলেছে, তাহলে 2 পাই আর এইচ ইনটু আর, এখান থেকে পাই আর স্কয়ার এইচ। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এইচ এইচ কেটে দিলাম, আর স্কয়ার এখান থেকে একটা আর থাকে, আর 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 কেটে দাও, পাই পাই কেটে দাও, ইকুয়াল টু 2। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হলো। আর যারা এই পর্যন্ত আমার সঙ্গে রয়েছে তাদেরকে বলবো লিখে দাও শুধুমাত্র আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার সঙ্গে ছিলে। মোটামুটি আশা করি বোঝা গেছে, পুরো বিষয়টা নেওয়া গেছে। যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য রয়েছে, তোমাদের জন্য ফাঁকা রয়েছে, সেখানে অবশ্যই জানাবে। আশা করি এই অঙ্কগুলোতে কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়, তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমি রয়েছি তোমাদের সঙ্গে। চলো, হয়তো বা কোথাও কোথাও কোনো সেটে দেখবে একটু যোগ বিয়োগে মাঝে মধ্যে একটু ভুল হয়, হয়তো বা তাড়াহুড়োর কারণে এরকম হতে পারে, সেখানে একটু অবশ্যই একটু ঠিক করে নিও। চলো, আবার দেখা হবে, আবার কথা হবে।